আজকের এই ডিপ ডাইভে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বেশ চর্চিত নথির একেবারে গভীরে প্রবেশ করা হবে। হুম। এই মেমো বা ব্লুপ্রিন্টের নাম হল দ্য টেল মডেল। হ্যাঁ, দ্য টেল মডেল। এটি মূলত পশ্চিমবঙ্গ অর্থনৈতিক নবজাগরণের একটা বিস্তারিত ফ্রেমওয়ার্ক বা রূপরেখা আর কি। একদম। এই গভীর আলোচনার মূল মিশনটা হলো কোনো জাদুর কাঠির অবাস্তব স্বপ্ন না দেখে একটা থমকে থাকা অর্থনীতিকে জাগিয়ে তুলতে গেলে আসলে কতটা নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজন হয় সেটাই নথির পাতা থেকে খুঁজে বের করা। ঠিক। আসলে সাধারণত অর্থনৈতিক পুনরুত্থানের কথা উঠলেই বিশাল চকচকে আকাশছোঁয়া ইমারত আর রাতারাতি বদলে যাওয়ার একটা ছবি চোখের সামনে ভাসে। ঠিক তাই। কিন্তু দীর্ঘস্থিরতার পর যখন কোনো অঞ্চল সত্যি সত্যি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখন বাস্তব পরিস্থিতি মোটেও জাদুর মতো হয় না। এই নথিটি সেই কঠিন বাস্তবতাকে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিশদে বোঝা যাক। রাজ্যের বর্তমান আর্থিক অবস্থার দিকে তাকালে এটা স্পষ্ট যে উৎপাদন ক্ষমতা আর আউটপুটের মধ্যে একটা বেশ বড় ফারাক রয়ে গেছে। কিন্তু এই ডকুমেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি কোনো রাতারাতি হাইটেক বিপ্লব বা সিলিকন ভ্যালি তৈরি করে ফেলার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে না। একদমই না। বরং এখানকার কাঠামোগত সুবিধাগুলো, যেমন বিশাল দক্ষ শ্রমিক শ্রেণী বা কলকাতার মতো একটা শক্তিশালী মহানগর, আর ভৌগোলিক অবস্থান যা পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ আর সামুদ্রিক বাণিজ্য পথের এক অসাধারণ সংযোগস্থল, এই বিষয়গুলোকে কিভাবে কাজে লাগানো যায় তার ওপর জোর দেওয়া হয়েছে। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই মডেলটা কোনো কাল্পনিক দুনিয়ায় বসে তৈরি হয়নি। এটি মাটির কাছের অত্যন্ত রূঢ় বাস্তবতাকে মেনেই তৈরি করা হয়েছে। যেমন ধরা যাক, পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ রাজ্য। হ্যাঁ, তা তো বটেই। ফলে সেখানে বড় মাপের ভারী শিল্পের জন্য হাজার হাজার একর জমি অধিগ্রহণ করাটা কার্যত অসম্ভব আর প্রবল ঝুঁকিপূর্ণ। তার উপর শ্রমিকের উৎপাদনশীলতা এবং চুক্তির আইনি প্রয়োগ বা এনফোর্সমেন্ট নিয়ে লগ্নিকারীদের মনে একটা নেতিবাচক ধারণা বা পারসেপশন গ্যাপ রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোকে অস্বীকার না করে বরং এগুলোকে মেনেই মডেলটি সাজানো হয়েছে। এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগে। জমি নেই, বিনিয়োগকারীদের মনে সংশয় আছে, তাহলে শিল্পটা হবে কিভাবে? হ্যাঁ, সেটাই আসল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই টেল বা TELL মডেলের 4টে মূল স্তম্ভের ধারণাটি সামনে আসে। আসুন আমরা প্রথম দুটো স্তম্ভ নিয়ে আলোচনা করি। টি মানে হল টেক্সটাইল বা বস্ত্র ও পোশাক শিল্প। এই খাতটিকে নথিতে কর্মসংস্থানের ইঞ্জিন হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কেন শুধু টেক্সটাইল? কারণ বস্ত্রশিল্পে এই অঞ্চলের একটা ঐতিহাসিক আর কাঠামোগত ভিত্তি আগে থেকেই আছে। ধরুন, মুর্শিদাবাদ, নদিয়া আর মালদহের মতো জেলাগুলোতে সিল্ক এবং তাঁত শিল্পের যে ঐতিহ্যবাহী ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোকে এই মডেলে নতুন করে কাজে লাগানোর কথা বলা হয়েছে। ও আচ্ছা। এর পেছনের অর্থনীতিটা খুব সহজ। এই শিল্পের জন্য বিশাল কোনো পতিত জমির প্রয়োজন হয় না। বুঝতে পারছি। ছোট এবং মাঝারি উদ্যোগ MSMEগুলোর মাধ্যমে খুব দ্রুত এই উৎপাদন নেটওয়ার্ক সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। একটা বিশাল কারখানা তৈরির বদলে হাজার হাজার ছোট ইউনিটকে একসাথে জুড়ে দেওয়ার একটা চেষ্টা আর কি। একদম তাই। কিন্তু নথি তো বলছে কলকাতাকে আবার একটা ফ্যাশন ও লাক্সারি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। তার মানে কি শুধু সস্তায় পোশাক তৈরি করার লেবেলটা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা চলছে? হ্যাঁ, ঠিক তাই। শুধু কম দামের জামাকাপড় তৈরি করে দীর্ঘমেয়াদীর প্রবৃদ্ধি আসে না। কলকাতাকে কেন্দ্র করে যদি ডিজাইন স্টুডিও এবং প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাশন হাব তৈরি হয়, তবে পুরো সাপ্লাই চেনের মূল্য বা ভ্যালু এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। দারুণ। মুর্শিদাবাদের তাঁতিরা শুধু কাপড় বুনবেন না, সেই কাপড় কলকাতার আন্তর্জাতিক মানের ডিজাইনারদের হাত ধরে উচ্চ মূল্যের ব্র্যান্ড হিসেবে রপ্তানি হবে। এটাই হলো আসল উদ্দেশ্য। দারুণ একটা পয়েন্ট। এরপরেই আসে দ্বিতীয় অক্ষর লাইট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হালকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাব্রিকেশন। এই খাতটার কথা পড়তে গিয়ে আমার মাথায় একটা উপমা আসছিল। কিরকম? এটা অনেকটা স্মার্টফোনের ইকোসিস্টেমের মতো। আমরা পুরো আইফোনটা এক জায়গায় তৈরি করছি না, বরং ভেতরের জরুরি মাইক্রোচিপ বা যন্ত্রাংশগুলো তৈরি করছি। খুব প্রাসঙ্গিক একটা উপমা। ঠিক এই মেকানিজমটাই নথিতে বোঝানো হয়েছে। পশ্চিমবঙ্গকে এখন আস্ত জাহাজ, বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা বা লোকোমোটিভ বানানোর দিকে তাকাতে হবে না। কারণ সেটা খুব ব্যয়বহুল, তাই না? ঠিক।
সেই ভারী শিল্পের জায়গাটা অত্যন্ত ব্যয়বহুল। বরং টিটাগড় ওয়াগন বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মতো জাতীয় স্তরের যে বড় শিল্পগুলো আগে থেকেই রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় খুচরো যন্ত্রাংশ ও সাপ্লাই চেইন তৈরি করাই হলো মূল লক্ষ্য। আমি ঠিক বুঝতে পারছি না, লাইট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি তবে বড় বড় ফ্যাক্টরি বানাচ্ছি না? শুধু খুচরো যন্ত্রাংশ তৈরি করে কি সত্যি অর্থনীতির মোড় ঘোরানো সম্ভব? অবশ্যই সম্ভব, এবং এটাই বর্তমান বিশ্বের সাপ্লাই চেনের বাস্তব রূপ। ধরুন, একটা রেলওয়ে ওয়াগন তৈরি করতে হাজারো ছোট ছোট মেটাল পার্টস, নাটবোল্ট, ফ্যাব্রিকেটেড শিট বা ইলেকট্রিক্যাল ফিটিংস লাগে। হ্যাঁ। এই ছোট ছোট মেশিনিং, ফ্যাব্রিকেশন আর সাব অ্যাসেম্বলি ইউনিট তৈরি করতে বিপুল জমি বা হাজার কোটি টাকার মূলধন লাগে না। ছোট ওয়ার্কশপ বা মাঝারি কারখানাতে এগুলো তৈরি করা যায়। ও আচ্ছা। এর ফলে রাজ্য খুব সহজেই জাতীয় স্তরের উচ্চ মূল্যের শিল্প সম্প্রসারণের অংশীদার হতে পারে, তাও আবার বড় জমির ঝুঁকি ছাড়াই। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, এই যে টেক্সটাইল বা ইঞ্জিনিয়ারিং খাতগুলোর কথা আমরা বলছি, এগুলো কি রাজ্যের যত্রতত্র বিক্ষিপ্তভাবে গড়ে উঠবে? না না, একদমই না। মানে কেউ যদি বাঁকুড়ায় একটা আইটি পার্ক আর দার্জিলিংয়ে মেকানিক্যাল ফ্যাব্রিকেশন ইউনিট খোলে, সেটা তো কাজ করবে না। ঠিক সেই কারণে স্পেশাল ক্লাস্টারিং বা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শিল্প সাজানোর ধারণাটি এই মডেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মডেলটি সুনির্দিষ্টভাবে ম্যাপ করে দিয়েছে কোন অঞ্চলে কি হবে। কলকাতা এবং তার আশপাশের এলাকা হবে পরিষেবা, আইটি ও ডিজাইনের হাব। কারণ সেখানে মেট্রো শহরের সুবিধাগুলো রয়েছে। ঠিক। অন্যদিকে হাওড়া ও হুগলি হবে ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাব্রিকেশনের ভিত্তি, কারণ সেখানকার শ্রমিকরা ঐতিহাসিকভাবেই এই কাজে দক্ষ। আর বস্ত্রশিল্পের জন্য সেই মুর্শিদাবাদ, নদিয়া আর মালদাহ জোন। হ্যাঁ, এর পাশাপাশি লজিস্টিক্স বা পণ্য পরিবহনের নোড হিসেবে কাজ করবে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল। দারুণ একটা ম্যাপ। আর উত্তরবঙ্গের দিকে তাকালে শিলিগুড়ি হবে বাণিজ্য ও পর্যটনের প্রবেশদ্বার। এই নির্দিষ্ট ক্লাস্টারিংয়ের ফলেই খাতগুলো বিচ্ছিন্নভাবে না থেকে একে অপরের পরিপূরক হিসেবে বিকশিত হতে পারবে। মানে হাওড়ায় তৈরি হওয়া যন্ত্রাংশ ও দুর্গাপুরের লজিস্টিক্স হাব ব্যবহার করে খুব সহজেই দেশের অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবে। একদম তাই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমরা কাগজে কলমে অনেক বড় বড় মাস্টার প্ল্যান দেখেছি, যেগুলো 10-20 বছরের লম্বা লম্বা গল্প শোনায়। কিন্তু এই নথিতে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ঠিক কি সুনির্দিষ্ট পলিসি বা নীতিগত পদক্ষেপ নেওয়া হবে তার একটা পরিষ্কার তালিকা দেওয়া হয়েছে। এই বাস্তবানুক দিকটাই টেল মডেলকে অন্যান্য তাত্ত্বিক পরিকল্পনার থেকে আলাদা করে। প্রথম 18 মাসের লক্ষ্যগুলো অত্যন্ত সুনির্দিষ্ট আর পরিমাপযোগ্য। যেমন টেক্সটাইল খাতের জন্য বেঙ্গল গার্মেন্ট মিশন চালু করার কথা বলা হয়েছে। নথিতে বলা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে 2 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। একটু থামাই এখানে। হ্যাঁ, বলুন। 3 বছরে 2 লক্ষ কর্মসংস্থান, এটা কি একটু বেশি অবাস্তব বা চিরাচরিত রাজনৈতিক প্রতিশ্রুতির মতো শোনাচ্ছে না? এই মডেলটি আসলে কিভাবে নিশ্চিত করছে যে এটি কেবল কাগজের বাগ হয়ে থাকবে না? সংশয় থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু এই 2 লক্ষ সংখ্যাটা কিভাবে আসবে তার মেকানিজমটা নথিতে স্পষ্ট করা হয়েছে। আচ্ছা। এখানে মূল বাধা হল ছোট ব্যবসায়ীদের কাছে আধুনিক প্রযুক্তি কেনার টাকা নেই। তাই মডেলে বলা হয়েছে কলকাতায় ডিজাইনার এবং এমএসএমইদের জন্য শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার বা যৌথ পরিকাঠামো তৈরি করা হবে। মানে দামি ডাইং মেশিন বা অত্যাধুনিক 3D ফ্যাশন ডিজাইনিং সফটওয়্যার কোনো একজন ছোট ব্যবসায়ীকে একাই কিনতে হবে না? একদম ঠিক ধরেছেন। তারা সামান্য ভাড়ার বিনিময়ে এই যৌথ পরিকাঠামো ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা, এর মানে হলো প্রবেশের বাধা বা ব্যারিয়ার টু এন্ট্রি একেবারে কমিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তাই। আর যারা প্রাকৃতিক রং ব্যবহার করা বা জল পুনর্ব্যবহার করার মতো ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব কাজ করবে, তাদের সুদের ক্ষেত্রে বিশেষ সহায়তা বা ইন্টারেস্ট সাবভেনশন দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু পরিবেশের উপর এত জোর কেন দেওয়া হচ্ছে? কারণ বৈশ্বিক বাজার। বর্তমানে ইউরোপ বা আমেরিকার বায়াররা পরিবেশ বান্ধব পোশাকের জন্য অনেক বেশি দাম দিতে রাজি থাকে। বুঝতে পেরেছি। ফলে এই ইন্টারেস্ট সাবভেনশন আসলে রাজ্যের উৎপাদকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। দারুণ স্ট্র্যাটেজি। এছাড়া ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করতে বার্ষিক কলকাতা ইন্টারন্যাশনাল এথনিক ফ্যাশন উইক আয়োজনের প্রস্তাব রয়েছে, যা মূলত সরাসরি ব্যবসার সুযোগ তৈরি করবে। ইঞ্জিনিয়ারিং খাতের স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো বেশ চমকপ্রদ।
বলা হচ্ছে হাওড়া, হুগলি আর দুর্গাপুর অঞ্চলে 2 থেকে 3টে ডেডিকেটেড ডিফেন্স ও রেলওয়ে কম্পোনেন্ট পার্ক তৈরি করা হবে, আর সেখানে প্লাগ এন্ড প্লে পরিকাঠামো থাকবে। এই প্লাগ এন্ড প্লে বিষয়টা ঠিক কী রকম? প্লাগ এন্ড প্লে ব্যবস্থাটা লগ্নিকারীদের জন্য একটা বড় স্বস্তির জায়গা। এর মানে হলো ওই পার্কগুলোতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ, জলের ব্যবস্থা, রাস্তাঘাট এবং প্রাথমিক পরিবেশগত ছাড়পত্র প্রস্তুত থাকবে। ও, মানে একজন শিল্পপতি এসে জমি কিনে 5 বছর ধরে সরকারি অফিসে দৌড়াদৌড়ি করবেন না? একদমই না। তিনি এসে শুধু নিজের যন্ত্রপাতি বসাবেন বা প্লাগ করবেন এবং উৎপাদন বা প্লে শুরু করবেন। মানে ওই যে শুরুতে আমরা পারসেপশন গ্যাপ বা আমলাতান্ত্রিক জটিলতার ভয়ের কথা বলছিলাম, সেটাকে বাইপাস করার একটা সরাসরি রাস্তা। হ্যাঁ, এর সাথে জাতীয় স্তরের বগ ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য সিঙ্গল উইন্ডো ভেন্ডার রেজিস্ট্রেশন চালু করার কথা বলা হয়েছে। আর যারা প্রথমবার ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ রপ্তানি করবে, তাদের জন্য বিশেষ উৎসাহ ভাতা বা ইনসেন্টিভ দেওয়ার কথা রয়েছে। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারব এই 18 মাসের পদক্ষেপগুলোর আসল উদ্দেশ্য কি। কি উদ্দেশ্য? এর মূল লক্ষ্য হল দ্রুত প্রশাসনিক দৃশ্যমানতা বা ভিজিবিলিটি তৈরি করা। লগ্নিকারীরা যখন দেখবেন যে ঘোষণা হওয়ার 1 বছরের মধ্যেই প্লাগ অ্যান্ড প্লে পার্ক চালু হয়ে গেছে আর রপ্তানিকারকরা ইনসেন্টিভ পাচ্ছেন, তখন আপনা থেকেই তাদের হারিয়ে যাওয়া আস্থা ফিরতে শুরু করবে। আস্থা ফেরানোর জন্য এর চেয়ে কার্যকর কোনো উপায় নেই। এতক্ষণ আমরা টেলের প্রথম 2টো অক্ষর মানে টি আর ই এবং শিল্প উৎপাদন নিয়ে কথা বললাম। আমরা দেখলাম কিভাবে ছোট ছোট ইউনিটের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। কিন্তু এই উৎপাদিত পণ্য যদি কারখানাতেই পড়ে থাকে বা বন্দরে পৌঁছতে মাসের পর মাস লেগে যায়, তবে তো কোনো লাভ নেই। একদম ঠিক কথা। আর এখানে আসে আমাদের পরবর্তী চ্যালেঞ্জ আর মডেলের শেষের 2টো এলের প্রথমটি, লজিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক বলেছেন। পণ্য তৈরি হওয়ার পর সেটা ঠিকমতো আর কম খরচে বাজারে বা ক্রেতার কাছে পৌঁছনোই অর্থনীতির অন্যতম মূল চাবিকাঠি। আর এই জায়গাতেই ভৌগোলিক অবস্থানের কারণে রাজ্যের একটা স্বাভাবিক আর বিরাট সুবিধা রয়েছে। কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে সামুদ্রিক বাণিজ্য পথে সোজা যোগাযোগ রয়েছে। হ্যাঁ। অন্যদিকে শিলিগুড়ি করিডর শুধু উত্তর পূর্ব ভারত নয়, প্রতিবেশী দেশগুলোর সাথেও সংযোগ রক্ষা করে। নথিতে দেখলাম লজিস্টিক্সকে শুধু একটা আলাদা শিল্প হিসেবে না দেখে বরং অন্য সব শিল্পের ফ্রিকশন বা ঘর্ষণ কমানোর হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ঘর্ষণ কমানোর বিষয়টা একটু বিস্তারিত বোঝা দরকার। হ্যাঁ, ঘর্ষণ বা ট্রেড ফ্রিকশন কমানোটাই লজিস্টিক্সের প্রধান কাজ। একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। বলুন। ধরুন, হুগলিতে তৈরি হওয়া রেলওয়ের একটা যন্ত্রাংশ হলদিয়া বন্দরে পৌঁছতে হবে, কিন্তু রাস্তার জ্যাম, টোল প্লাজার হয়রানি বা বন্দরের কাগজপত্রের জটিলতায় যদি সেই পণ্য 2 দিন দেরিতে পৌঁছায়, তবে সেই 2 দিনের জন্য গুদামের ভাড়া এবং জাহাজের অপেক্ষামান চার্জ ওই পণ্যটির উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত খরচটাই হল ঘর্ষণ বা ফ্রিকশন। ও আচ্ছা। আর এই বাধা কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ হিসেবে 3 থেকে 4টে আধুনিক ওয়্যারহাউজিং পার্ক তৈরি করার কথা বলা হয়েছে। একদম। এছাড়া রেল, সড়ক আর বন্দর কর্তৃপক্ষের মধ্যে সংযোগ বাড়ানোর জন্য একটা বেঙ্গল ফ্রেইট ফ্যাসিলিটেশন সেল গঠন করা হবে। এর সাথে অত্যন্ত জরুরি আরেকটা পদক্ষেপ হল কলকাতা ও হলদিয়া বন্দরে কার্গো মুভমেন্ট ট্র্যাকিংয়ের সম্পূর্ণ ডিজিটাইজেশন করা, যাতে কাগজপত্রের জটিলতা কমে যায়। তাই তো, ঠিক তাই। লেনদেনের সময় কোথায় পণ্য আটকে আছে তার আপডেট সবটাই যাতে হাতের মুঠোয় থাকে। লজিস্টিক্স যত মসৃণ হবে, আগের সেই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতগুলোর পণ্য তত দ্রুত এবং সস্তায় বিশ্ববাজারে পৌঁছবে। তারা তত বেশি লাভবান হবে। একদম। এবার আসি দ্বিতীয় এলে। এটা হলো লেজার এবং ইভেন্টস, মানে ব্যবসা আর সাংস্কৃতিক পর্যটন। সত্যি বলতে এই জায়গাটা পড়ে আমি বেশ অবাক হয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, কারণ সাধারণত পর্যটনকে একটা সম্পূর্ণ আলাদা পাহাড়, সমুদ্র, বেড়ানোর খাত হিসেবে দেখা হয়। কিন্তু এখানে পর্যটনকে কনফারেন্স বা ইভেন্টের সাথে জুড়ে দিয়ে একটা অদ্ভুত মিশ্রণ তৈরি করা হয়েছে। আর এটাই এই টেল মডেলের অন্যতম অভিনব আর উদ্ভাবনী দিক। শুধু ছুটির দিনের পর্যটনের উপর নির্ভর না করে এখানে মাইস ট্যুরিজম অর্থাৎ মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস এবং এক্সিবিশনসের উপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ। নথি অনুযায়ী কলকাতা বা নিউ টাউনে 5000-এর বেশি আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক এবং বিশাল কনভেনশন সেন্টার তৈরি করা হবে। তো
একটা বড় হলঘর বানিয়ে দিলেই কি ইভেন্ট আর পর্যটন একসাথে চলবে? মানে মেকানিজমটা ঠিক কি? মেকানিজমটা হলো লিঙ্কেজ বা সংযোগ তৈরি করা। ধরুন কলকাতা বা নিউ টাউনে কোনো বড় আন্তর্জাতিক আইটি সম্মেলন হলো, যেখানে সারা বিশ্ব থেকে ৫,০০০ মানুষ এলেন। আচ্ছা। সরকার তখন ওই সম্মেলনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করে দেবে। সেই কনফারেন্সে আসা মানুষদের দক্ষিণবঙ্গের হেরিটেজ ও ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলো, যেমন দক্ষিণেশ্বর, বেলুড়, তারাপীঠ বা শান্তিনিকেতনে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে। ও, মানে কাজের সূত্রে আসা মানুষকে পর্যটকে পরিণত করা। ঠিক তাই। আবার নথিতে উল্লেখ আছে, শিলিগুড়িতে যদি কোনো পরিবেশ বা জলবায়ু বিষয়ক সম্মেলন হয়, তবে তার সাথে ডুয়ার্স বা দার্জিলিংয়ের ইকো ট্যুরিজমকে জুড়ে দেওয়া হবে। একদম। ইভেন্ট আর পর্যটন যখন এভাবে হাত ধরাধরি করে চলবে, তখন অর্থনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বা কনফারেন্স হলের ভেতরে আটকে থাকবে না। সেই বিদেশি ডেলিগেট যখন শান্তিনিকেতনে গিয়ে স্থানীয় হস্তশিল্প কিনবেন, তখন সেই টাকাটা সরাসরি স্থানীয় অর্থনীতিতে প্রবেশ করবে। এটাই হলো ইভেন্ট ট্যুরিজমের মাল্টিপ্লায়ার এফেক্ট বা বহুগুণিতক প্রভাব। একটা জিনিস খুব পরিষ্কার হয় যে শুরুতেই বিশাল কোনো স্মার্ট সিটি তৈরি করা বা এক লপ্তে ভারী শিল্পের দিকে যাওয়ার চেষ্টা একেবারে করা হচ্ছে না। কিন্তু কেন এই সাবধানী পদক্ষেপ? এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। উন্নয়নের সঠিক ক্রম বা পর্যায়, অর্থাৎ সিকোয়েন্সিং কি হওয়া উচিত? এই নথিতে যে সিকোয়েন্সিং লজিক বা পর্যায়ক্রমিক রূপায়ণের কথা বলা হয়েছে, সেটাই গোটা ফ্রেমওয়ার্কের মূল ভিত্তি। বিষয়টা কি এমন যে কোনো একটা বহুতল বাড়ি তৈরি করার সময় আপনি তো আর ভিত না খুঁড়ে আগে ছাদ ঢালাই করতে পারেন না? ঠিক ধরেছেন। প্রাথমিক ধাপে বড় জমি অধিগ্রহণ বা বিশাল পুঁজির ভারী শিল্পের ঝুঁকি সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছে। হুম। তার বদলে শুধু এমএসএমই, কর্মসংস্থান, লজিস্টিক্স এবং পরিষেবার ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে একটি থমকে থাকা অর্থনীতির সবচেয়ে বেশি প্রয়োজন হল ইকোনমিক স্টেবিলাইজেশন বা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কাজের মাধ্যমে একটা মোমেন্টাম তৈরি করা। আর একবার এই স্থিতিশীলতা অর্জিত হলে, মানুষের হাতে টাকা এলে, লজিস্টিক্স মসৃণ হলে, সেটাই ভবিষ্যতে আরও জটিল আর উন্নত হাইটেক অর্থনৈতিক কাঠামোর ভিত তৈরি করে দেবে। ঠিক তাই। তখন বড় লগ্নিকারীরা নিজেরাই আসবেন। হুম। আর একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, অনেকেই ভাবতে পারেন এমন একটা ব্লুপ্রিন্টের শিক্ষা খাতকে কেন আলাদা কোনো অর্থনৈতিক স্তম্ভ হিসেবে দেখানো হয়নি। হ্যাঁ, শিক্ষাকে এখানে একটা ক্রস কাটিং বা সহায়ক সিস্টেম হিসেবে দেখা হয়েছে। এটি কোনো আলাদা লাভজনক খাত নয়, বরং এটি হলো সেই ইঞ্জিন যা এই ৪টি মূল খাতকে দক্ষ শ্রমিক সরবরাহ করবে। একদম ঠিক। মানে শিল্পে যে ধরনের দক্ষতা প্রয়োজন, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বা পলিটেকনিকগুলোকে ঠিক সেইভাবেই সাজানো হবে। টেক্সটাইল হাবের পাশে থাকবে ডিজাইনিং স্কুল, আর ইঞ্জিনিয়ারিং হাবের পাশে থাকবে উন্নত ফিটার বা ওয়েল্ডার তৈরির প্রতিষ্ঠান। এটি একটি নিখুঁত সাপ্লাই ডিমান্ড চেন। শিল্পের যা চাহিদা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক সেই দক্ষতায় তৈরি করবে, যাতে বেকারত্বের হার কমে। পুরো আলোচনা গুটিয়ে আনার আগে একটা কথা বলতেই হয়, বাস্তবসম্মত অর্থনৈতিক পুনরুদ্ধার কোনো ম্যাজিক শো নয়। একদমই না। এটা আসলে ছোট ছোট, একে অপরের সাথে সংযুক্ত এবং দ্রুত বাস্তবায়নযোগ্য কিছু সিস্টেমের একটা অত্যন্ত সুশৃঙ্খল বিন্যাস। খুব সত্যি কথা। টিল মডেল আমাদের এটা স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে একটি অঞ্চলের আসল শক্তি হয়তো কোনো একটি নির্দিষ্ট বড় ভারী শিল্প বা বিশাল কারখানায় লুকিয়ে থাকে না। বরং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স এবং পর্যটনের মতো খাতগুলোকে জুড়ে একটি সমন্বিত ক্লাস্টার বা নেটওয়ার্ক তৈরির সক্ষমতায় তার আসল টিকে থাকার শক্তি লুকিয়ে থাকে। আধুনিক যুগে খবরের কাগজ খুললেই রোজ বিশাল বিশাল অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি বা মৌস্বাক্ষরের খবর দেখা যায়। হ্যাঁ, রোজই দেখি আমরা। কিন্তু আজকের এই আলোচনা থেকে এটা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা গেল যে মাটির স্তরে কাজ করার জন্য লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য আসলে কতটা সুনির্দিষ্ট, পর্যায়ক্রমিক আর বাস্তবসম্মত মেকানিজমের প্রয়োজন হয়। অর্থনীতি বা নীতি নির্ধারণের গভীরে যেতে ভালোবাসেন এমন যে কারোর জন্য এই পুরো পরিকল্পনাটা কিভাবে একে অপরের সাথে যুক্ত তা বোঝাটা সত্যিই একটা বিরাট আহা মুহূর্ত। আর এই টেল মডেলটি যদি ধারাবাহিকভাবে এবং রাজনৈতিক সদিচ্ছার সাথে বাস্তবের মাটিতে রূপায়িত হয়, তবে স্বল্প সময়ের মধ্যেই দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে একটি শক্তিশালী এবং স্থিতিশীল প্রবৃদ্ধির পথে হাঁটা নিশ্চিতভাবেই সম্ভব।
আজকের আলোচনা শেষে একটা চমৎকার আর গভীর প্রশ্ন ভাবা যেতে পারে। কি প্রশ্ন? যদি কোনো একটা অঞ্চল বিশাল কোনো প্রধান আকর্ষণ বা ভারী শিল্প তৈরি করার আপ্রাণ চেষ্টা করার বদলে নিজেকে একটা নিখুঁত সাপোর্ট সিস্টেম বা অন্যান্য শিল্পের পরিপূরক হিসাবে গড়ে তুলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে, তবে কি ২১ শতকের শিল্পাঞ্চল সম্পর্কে আমাদের পুরনো ধারণাগুলো চিরতরে বদলে যাওয়ার সময় আসেনি? খুব ভাবনার বিষয় এটা। বিশাল কারখানার ধোঁয়ার বদলে আমরা হয়তো ছোট ছোট ওয়ার্কশপ, মসৃণ লজিস্টিক্স আর নেটওয়ার্কিংয়ের এক নতুন যুগে প্রবেশ করছি। একেবারেই তাই। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। অর্থনীতি আর পরিবর্তনের এই সূক্ষ্ম বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকুক।